হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 13 আজ আমরা দেখে নেব, যা 23শে নভেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। এর আগে আমরা 2022 সালের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার 76টা সেট সব সম্পূর্ণ করেছি। এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা সবটাই পেয়ে যাবে। চলো শুরু করা যাক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরে থেকে পাঞ্চ চিহ্নিত মুদ্রাগুলি রূপা এবং নিচের কোন ধাতু দিয়ে তৈরি? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরে যে মুদ্রাগুলি ব্যবহার করা হতো তা রূপা এবং অন্য একটি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি হতো। সেই মিশ্রণ ধাতুটির নাম কি? দস্তা, সোনা, তামা না অ্যালুমিনিয়াম? কি হবে এটি? তামা। সংকর ধাতুগুলি রূপা এবং তামা দিয়ে তৈরি হতো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নিচের কোন মৌলিক অধিকার জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার উপর জোর দেয়? সাংবিধানিক প্রতিকারের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার না স্বাধীনতার অধিকার? জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার পক্ষপাতী ছিল শোষণের বিরুদ্ধে অধিকার। অপশন বি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এই যে চারটি অপশন রয়েছে সেগুলো কোন আর্টিকেলে রয়েছে দেখে নাও। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটি রয়েছে আর্টিকেল 32-তে। এই আর্টিকেল 32কেই আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছিলেন, সংবিধানের হৃদয় এবং আত্মা। শোষণের বিরুদ্ধে অধিকার আসে আর্টিকেল 23-24-এ। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার আসে আর্টিকেল 29-30-তে। আর স্বাধীনতার অধিকার আসে আর্টিকেল 19 থেকে 22-র মধ্যে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়? 1957, 1934, 1980, 1967? ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। অপশন সি। এই দলটির উৎপত্তি হয় ভারতীয় জনসংঘ থেকে, যা 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন। 1975 এবং 77 সালে ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থার পরে জনসংঘ জনতা পার্টি নাম নেয় এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে একত্রীভূত হয়। 1977 সালে এটি ক্ষমতাসীন ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে। 3 বছর ক্ষমতা থাকার পরে এই জনতা পার্টি 1980 সালে বিলুপ্ত হয়ে যায় এবং বিজেপি নাম নিয়ে এই পার্টির পুনরুত্থান ঘটে। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট 2020 অনুসারে নিচের কোন দেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে? ভারত, চীন, বাংলাদেশ না পাকিস্তান? এটি হবে ভারত। অপশন এ। পৃথিবীতে সবথেকে বেশি ম্যালেরিয়া আক্রান্ত হলো আফ্রিকা এবং আফ্রিকার নাইজেরিয়াতে সবথেকে বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি বছর প্রায় 24 মিলিয়ন লোক আক্রান্ত হয়, কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া মুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2020 ইয়ং কেরিয়ার অ্যাওয়ার্ড জিতেছে? ললিত জৈন, উমাকান্ত যোশী, সুধা শর্মা, সৌরভ লোধা? এই পুরস্কারটি পেয়েছিলেন সৌরভ লোধা। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি গুরুতর মানসিক রোগ যা একজন ব্যক্তির চিন্তা ভাবনা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে? কি কি অপশন রয়েছে? এরেথ্রোস্ক্লেরোসিস, টেনিয়াসিস, সিজোথ্রেনিয়া না অ্যাসকেরিয়াসিস? তাহলে গুরুতর মানসিক রোগ যা ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে তা হলো সিজোফ্রেনিয়া। অপশন সি। এথেরোস্ক্লেরোসিস হলো ধমনীর দেওয়াল এবং তার উপরে চর্বি, কোলেস্টেরলের জমা হওয়া। এই ঘটনাকে প্লেগ বলা হয়। এর ফলে ধমনী সংকীর্ণ হয় এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। টেনিয়াসিস হলো ফিতাকৃমি দ্বারা সৃষ্ট একটি পরজীবী সংক্রমণ। এর ফলে পেটে ব্যথা, ক্ষুধা হ্রাস, ওজন হ্রাস, পেট খারাপ সহ হজমের সমস্যা হতে পারে। সিজোফ্রেনিয়া হলো বিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি করে। এর ফলে অস্বাভাবিক শারীরিক আচরণ, অসংগঠিত চিন্তাভাবনা ও কথাবার্তা হয়ে থাকে। অ্যাসকেরিয়াসিস হলো পরজীবী গোলকৃমি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস দ্বারা সৃষ্ট একটি রোগ। এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সাধারণ। এর ফলে অন্ত্রের ছিদ্র, পেটে গুরুতর ক্র্যাম্পিং, বমি, আভ্যন্তরীণ রক্তপাত এবং অ্যাপেন্ডিসাইটিস পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, নিচের কোন ক্রিকেটার 2020 সালের নভেম্বরে তার 462তম আন্তর্জাতিক ইনিংসে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 22,000 আন্তর্জাতিক রান ছুঁয়েছেন?
ঈশান্ত শর্মা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা না বিরাট কোহলি? কি হবে এটি? বিরাট কোহলি, অপশন ডি। কোহলি ঘটনাক্রমে আন্তর্জাতিক ক্রিকেটে 20,000, 21,000, 22,000 এবং 23,000 রানের ল্যান্ডমার্কে পৌঁছানো সবচেয়ে দ্রুততম ক্রিকেটার। তিনি 20,000 রান সম্পূর্ণ করেছিলেন 417 ইনিংসে, 21,000 রান সম্পূর্ণ করেন 435টা ইনিংসে, 22,000 রান সম্পূর্ণ করেন 462 ইনিংসে এবং 23,000 রান সম্পূর্ণ করেন 490 ইনিংসে। পরের প্রশ্ন, একটি নিরপেক্ষকরণ বিক্রিয়ায় বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে একটি নতুন পদার্থ গঠিত হয়, তাকে কি বলা হয়? ওয়াশিং সোডা, বেকিং সোডা, লঙ্কা না লবণ? যে কোনো নিউট্রালাইজেশন বিক্রিয়ায় লবণ এবং জল তৈরি হয়, তাহলে এখানে অপশন ডিটাই হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুত 12,000 ওয়ানডে রান করেন কে? বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা না রিকি পন্টিং? একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত 12,000 রান করেছেন বিরাট কোহলি, অপশন এ। তিনি এই 12,000 রান করতে মাত্র 242 ইনিংস খেলেছেন। তিনি 13,000 রানও সবচেয়ে দ্রুত করেছেন, তার জন্য তিনি 267টি ইনিংস খেলেছিলেন। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব ভারতে সবচেয়ে কম? সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম না নাগাল্যান্ড? 2011 সালের সেন্সাস অনুযায়ী জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে, অপশন বি। অরুণাচল প্রদেশে জনসংখ্যার ঘনত্ব হল 17, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বাস করেন। সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজ্য হল বিহার, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন বাস করেন এবং পশ্চিমবঙ্গ আসে দ্বিতীয় স্থানে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন বাস করেন। 2011 সালের সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,320 জন বাস করে এবং দ্বিতীয় স্থানে আসে চণ্ডীগড়, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 9,258 জন বাস করে। 2011 সালের সেন্সাস অনুযায়ী সবচেয়ে কম জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে জনসংখ্যার ঘনত্ব হল প্রতি বর্গ কিলোমিটারে 46 জন। পরের প্রশ্ন, ড্যাশের পর বিরাট কোহলি দ্বিতীয় ভারতীয় ক্রিকেট অধিনায়ক যিনি ইংল্যান্ডে একটি সিরিজে 2টি টেস্ট ম্যাচ জিতেছেন? কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, মনসুর আলী খান পতৌদি না অজিত ওয়াদিকার? বিরাট কোহলি হলেন কপিল দেবের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেট অধিনায়ক যিনি ইংল্যান্ডে একই সিরিজে 2টি টেস্ট জিততে পেরেছেন, অপশন এ। পরের প্রশ্ন, 1.8 কিলোমিটার দীর্ঘ ফেনী সেতুর সাথে নিচের কোন দেশটি যুক্ত? ভারত ভুটান, ভারত নেপাল, ভারত শ্রীলঙ্কা না ভারত বাংলাদেশ? ফেনী সেতুটি ফেনী নদীর উপর অবস্থিত, এটি ভারত এবং বাংলাদেশকে যুক্ত করেছে, অপশন ডি। এই সেতুর আরেকটি নাম হলো মৈত্রী সেতু, এটি ফেনী নদীর উপরে 1.8 কিলোমিটার বা 1.2 মাইল লম্বা, এটি ভারতের ত্রিপুরার সাম্প্রুম জেলাকে চট্টগ্রামের রামগড়কে সংযুক্ত করে। পরের প্রশ্ন, গুরুমুখী লিপি নিম্নলিখিত কোন গুরুর দ্বারা উদ্ভাবিত হয়েছিল? গুরু অঙ্গদ, গুরু অর্জুন, গুরু নানক না গুরু তেগ বাহাদুর? গুরুমুখী লিপির জনক হলেন গুরু অঙ্গদ, অপশন এ। তিনি হলেন শিখদের দ্বিতীয় গুরু। গুরুমুখী লিপিতেই শিখ ধর্মীয় গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ রচিত হয়েছিল। পরের প্রশ্ন, ওমান উপসাগর এবং লোহিত সাগর কার অংশ? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর না আটলান্টিক মহাসাগর? ওমান উপসাগর এবং লোহিত সাগর এই দুটোই ভারত মহাসাগরের অংশ, অপশন বি। এই হলো ওমান, ঠিক এইখানে যে জায়গাটা একে বলা হয় ওমান উপসাগর, আর লোহিত সাগর বা রেড সি এই হলো রেড সি, এই দুটোই ভারত মহাসাগরের অংশ। পরের প্রশ্ন, নিচের কোন দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 19তম সরকার প্রধান কাউন্সিলের বৈঠকের আয়োজন করবে? সাংহাই কোঅপারেশনের 19তম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে? ভারত, উজবেকিস্তান, রাশিয়া না চীন? এটি হয়েছিল ভারতে। এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সাংহাই কোঅপারেশন বা এসসিও। এটি হলো একটি স্থায়ী আন্তঃসরকারি সংস্থা যা 15 জুন 2021-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে 8টি সদস্য দেশ রয়েছে: চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এসসিওর 4টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে: আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া। এর সদর দপ্তর চীনের বেজিংয়ে অবস্থিত।
পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে পর্তুগিজরা গোয়া জয় করেছিল? 1510, 1579, 1526 না 1590? পর্তুগিজরা গোয়া জয় করে 1510 খ্রিস্টাব্দে। অপশন এ। পর্তুগিজরা 1510 সালে গোয়া জয় করে। পর্তুগিজ গভর্নর আলফান্সো ডি আলবুকার্ক বিজাপুর সালতানাত আদিল শাহকে পরাজিত করে আদিল শাহীদের কাছ থেকে শহরটি দখল করেন। গোয়া এর পরে ভারতের পর্তুগিজ রাজ্যের রাজধানী হয়। 1947 সালের ভারত স্বাধীনতার পরেও গোয়া পর্তুগিজদের অধীনে ছিল। এই গোয়ার মুক্তি ঘটে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন বিজয়ের মাধ্যমে। এই অপারেশনটি 1961 সালের 17 থেকে 19 ডিসেম্বর হয়েছিল। প্রায় 36 ঘন্টার বেশি সময় ধরে আকাশ, সমুদ্র, স্থল হামলার সাথে এটি জড়িত ছিল। 1961 সাল থেকে 1987 সাল পর্যন্ত গোয়া ছিল ভারতবর্ষের একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। 1987 সালে এটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 56তম সাংবিধানিক সংস্করণের মাধ্যমে এবং এটি ভারতের 25তম রাজ্যে পরিণত হয়। পরের প্রশ্ন, কার পরামর্শে গান্ধীজি 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে বেরিয়েছিলেন দেশ ও সেখানকার মানুষদের সম্পর্কে জানতে? কার পরামর্শে তিনি ঘুরে বেরিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়? কি হবে এটি? গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন 1915 সালের 9 জানুয়ারিতে। এই জন্য এই 9 জানুয়ারিকে এনআরআই ডে বা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান বা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 1915 সালে তিনি যখন ফিরে আসেন তখন গোপাল কৃষ্ণ গোখলে তাকে পরামর্শ দিয়েছিলেন পরবর্তী একটি বছর যেন পুরো দেশ ঘুরে বেড়ান। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের একটি গ্রামের স্কুলে মেয়েদের সাহায্য করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2020 জিতেছে, যাদের বেশিরভাগই ছিল দরিদ্র উপজাতি সম্প্রদায়ের? আদিত্য কুমার, অরবিন্দ গুপ্তা, কমলেশ জাপাদিয়া, রঞ্জিত সিং দিশালে? এর উত্তর হবে রঞ্জিত সিং দিশালে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি নিষ্ক্রিয় ভিটামিন ডি? টোকোফেরল, থিয়ামিন, অ্যারগোক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড? নিষ্ক্রিয় ভিটামিন ডি হল এরগোক্যালসিফেরল। অপশন সি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2020-তে ভারত সরকার ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং সঞ্চয়গুলিতে কতটা বীমা কভারেজ বাড়ানোর প্রস্তাব করেছিল, যা আগে শুধুমাত্র 1 লক্ষ টাকা ছিল? বীমা কভারেজ আগে 1 লক্ষ টাকা ছিল, পরবর্তীকালে কেন্দ্রীয় বাজেট 2020-র মাধ্যমে তা বাড়িয়ে কত করার প্রস্তাব হয়েছিল? 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ না 5 লক্ষ? এটি হবে 5 লক্ষ টাকা। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন উৎসব মাহি ও সোম নদীর সঙ্গমস্থলে পালিত হয়? মারিয়াম্মানের উৎসব, সরহুল উৎসব, বানেশ্বর উৎসব না টিউলিপ উৎসব? মাহি ও সোম নদী এই দুটি রাজস্থানে অবস্থিত। এর সঙ্গমস্থলে পালিত হয় বানেশ্বর উৎসব। অপশন সি। বানেশ্বর মেলা হল ভারতের রাজস্থানের দুঙ্গারপুর জেলায় অনুষ্ঠিত একটি বার্ষিক আদিবাসী উৎসব। মাঘ মাসের অমাবস্যার 2 সপ্তাহ পরে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই মেলাটি হয়ে থাকে। এটি সোম ও মাহি নদীর সঙ্গমস্থলের কাছে বানেশ্বরে অনুষ্ঠিত হয়। এই মেলাটি আদিবাসীদের কুম্ভ মেলা নামেও পরিচিত। পরের প্রশ্ন, কোন সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষতা উন্নয়নের প্রথম জাতীয় নীতি প্রণয়ন করে? 2005, 2015, 2001 না 2009? এর উত্তর হবে 2009 সালে। অপশন ডি। পরের প্রশ্ন, ভারত মহাসাগর হল বিশ্বের ড্যাশ মহাসাগর? বৃহত্তম, তৃতীয় বৃহত্তম, সবচেয়ে ছোট না দ্বিতীয় বৃহত্তম? ভারত মহাসাগর হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। অপশন ডি। বৃহত্তম মহাসাগর হল প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন, লখনৌয়ের অনন্য সূচিকর্মের ঐতিহ্যবাহী শিল্পকে কি বলা হয়? ফুলকারি, কাস্কিদারি, চিকনকারি না জারদোজি? লখনৌয়ের সূচিকর্মের ঐতিহ্যবাহী শিল্পকে বলা হয় চিকনদারি। অপশন সি। ফুলকারি ভারতের পাঞ্জাবের একটি ঐতিহ্যবাহী হস্ত সূচিকর্ম কৌশল। কাশিকদারি এটি কাশ্মীরের একটি সূচিকর্মের কৌশল। চিকনকারি এটি লখনৌয়ের সূচিকর্মের কৌশল। আর জারদোজি এটি এক ধরনের ভারী ও জটিল সূচিকর্ম যা কাপড়ের নকশা তৈরি করতে ধাতব থ্রেড, পুঁতি, মূল্যবান পাথর ব্যবহার করে। এটি প্রথম শুরু হয়েছিল পারস্যে। 12 শতকে মধ্য এশিয়া থেকে এটি ভারতে আসে। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন 2019-এর অধীনে নিচের কোনটি উপভোক্তার অধিকার নয়?
নির্বাচন করার অধিকার, জানানোর অধিকার, প্রতিকার চাওয়ার অধিকার না কাজের অধিকার? উপভোক্তা সুরক্ষা আইন 2019-এর মাধ্যমে উপভোক্তারা যে সুবিধা পেয়েছিল তার মধ্যে কাজের অধিকার ছিল না। অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।